হ্যালো এন্ড ওয়েলকাম টু সিডিএ ক্যারিয়ার দিশারি একাডেমি। আমি অর্ণব তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি তো মেনলি তিনটা ভাগে ভাগ। একটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, একটা মধ্য ভারতের ইতিহাস, আর একটা আধুনিক যুগের ইতিহাস। তো আমরা আজকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্পেশালি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বা আধুনিক ভারতের ইতিহাসের আবার দুটো ভাগ আছে। আধুনিক ভারতের ইতিহাসের যেটা হচ্ছে ইউরোপীয়দের আগমন, ভারতীয় ইউরোপীয়দের আগমন, ঠিক আছে, 1857 পর্যন্ত। দিয়ে 1857 পর থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম, 1857 পর থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম। তো আমরা আইএনএম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভালো করে বুঝো, আইএনএম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা ভারতের জাতীয় আন্দোলন, ভারতের স্বাধীনতা আন্দোলন, সেটা নিয়ে আমরা আজকে কিন্তু ক্লাসটা রেখেছি। পুরোটাই ভারতের স্বাধীনতা আন্দোলনে 50টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, মোস্ট ফেমাস কোশ্চেন 50টা। এই 50টা কোশ্চেন এবং তার সাবঅর্ডিনেট অনেক কোশ্চেন আমরা কিন্তু খুব ভালো করে সলভ করব। চলো শুরু করে। প্রথম কোশ্চেন, 1924 সালে কংগ্রেসের বেলগাঁও সম্মেলনে কংগ্রেসের সভাপতি কে হয়েছিল? তার আগে আমাদের তাহলে প্রথমে জানতে হবে, আমি আগের ক্লাসে করেছি এগুলো, আমাদের জাতীয় কংগ্রেস বা কংগ্রেস যেটা আমাদের এখন আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কত সালে হয়? 1885 সালে। 1885 সালের পর 1885 সালের পরে প্রতি বছর একবার করে, সম্ভবত বেশিরভাগই ডিসেম্বর মাসে প্রতি বছর 1885, 86, 87, 88 প্রতি বছর একবার করে সভা বসতো এবং প্রতি বছর সভাপতি চেঞ্জ হতো। কোনোবার হতো কোনোবার হতো না, কিন্তু প্রতি বছরই আলাদা আলাদা করে কি সভাপতি নির্বাচিত হতো, ঠিক আছে। তো এরকম ভাবে 1924 সাল সেটা কোথায় হয়েছিল? প্রতি বছর জায়গা চেঞ্জ হতো। যেমন 1885 সালে কোথায় হয়েছিল? প্রথমটা বোম্বেতে হয়েছিল। সভাপতি কে ছিল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন, তাই তো। আচ্ছা, 1924 সালে বেলগাঁওয়ে হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ 1924 সালে কোথায় হয়েছিল? বেলগাঁও। এই বেলগাঁওটা কোথায়? না, বেলগাঁওটা হচ্ছে আমাদের কর্ণাটক বলে একটা রাজ্য আছে, সবাই জানো, কর্ণাটক। সেই কর্ণাটকে, সে কোথায়? কর্ণাটকে, বেলগাঁও। 1924 সাল। তো 1924 সালে কংগ্রেসের বেলগাঁও সম্মেলনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? না, কংগ্রেসের সভাপতি ছিলেন মহাত্মা গান্ধীজি, এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী বা এম কে গান্ধী। এটা কেন ইম্পর্টেন্ট? না, 1924-এর বেলগাঁও অধিবেশনে প্রথম এবং শেষবারের জন্য, ভালো করে শুনবে, প্রথম এবং শেষবারের জন্য গান্ধীজিকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল। প্রথম এবং শেষবারের জন্য গান্ধীজিকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল এই কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে। বোঝা গেল? বোঝা গেল। চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে যাই। আচ্ছা, তার আর একটু বলে দিই, এই সভাপতি রিলেটেড আর কি কোশ্চেন আসতে পারে। সভাপতি রিলেটেড কি কোশ্চেন আসতে পারে? যা না, প্রথম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? না, তখন বলবে মাদ্রাজে হয়েছিল 1887 সালে, বদরুদ্দিন তৈয়বজি। লিখে রাখো এগুলো সব, যা করে করে দিচ্ছি, এর বাইরে আর কিচ্ছু আসবে না। বদরুদ্দিন তৈয়বজি। প্রথম ইংরেজ সভাপতি কে হয়েছিলেন? না, জর্জ ইউল। এটা কোথায় হয়েছিলেন? জর্জ ইউল। জর্জ ইউল হচ্ছেন এলাহাবাদ। জর্জ ইউল, জর্জ ইউল। আচ্ছা, দ্বিতীয় ইংরেজ সভাপতি তার পরের বছরই হয়েছিলেন, কে? ওয়েডারবার্ন। ওয়েডারবার্ন দ্বিতীয় ইংরেজ সভাপতি। আচ্ছা, এটা আসতে পারে যে প্রথম মহিলা সভাপতি তিনি হচ্ছেন 1917 সাল, কলকাতা অ্যানি বেসান্ত। প্রথম মহিলা সভাপতি, মাইন্ড ইট, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি। যদি বলে যে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, অ্যানি বেসান্ত ভারতীয় ছিলেন না। প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলে, তখন বলবে 1925-এর কানপুরে, কে? না, সরোজিনী নাইডু। কে? না, সরোজিনী নাইডু। নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া, সরোজিনী নাইডু। যদি বলে সব থেকে বেশি বার কে হয়েছেন, সব থেকে বেশিবার হয়েছেন জওহরলাল নেহেরু ও দাদাভাই নৌরোজি, 3বার করে। দাদাভাই নৌরোজি সব থেকে বেশিবার জওহরলাল নেহেরু আর দাদাভাই নৌরোজি দুজনে 3বার করে হয়েছিলেন। দুজনে কবার করে হয়েছিলেন? 3বার করে। যদি বলে সব থেকে কম বয়সে কে হয়েছে, না, মৌলানা আবুল কালাম আজাদ। সব থেকে কম বয়সে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। কত সালের অধিবেশনে? 1923-এ দিল্লিতে একটা বিশেষ অধিবেশন হয়েছিল। 1923-এ দিল্লিতে একটা বিশেষ অধিবেশন হয়েছিল। যদি বলে যে একটানা 6বার কে সভাপতি নির্বাচিত হয়েছিলেন, না, জেবি কৃপালিনী, সরি, সুচেতা কৃপালিনী, তাই তো, জেবি কৃপালিনী। একটানা 6 বছর। কেন? ওই 1940 থেকে 46,
1940 থেকে 46 ওই সময় কি আর সভাপতি নির্বাচিত হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল না, তার জন্য 1940 থেকে 46 টানা 6 বছর জেবি কৃপালিনী কে হন না কংগ্রেসের সভাপতি পদে থাকেন, কংগ্রেসের সভাপতি পদে থাকেন। এই কোশ্চেন গুলো আসতে পারে, এই কোশ্চেন গুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন দলটি বঙ্গভঙ্গের প্রস্তাবকে সমর্থন করেছিলেন? কোন দলটি বঙ্গভঙ্গের প্রস্তাবকে সমর্থন করেছিলেন? আচ্ছা, বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে। 1905 সালের কবে? না 16ই অক্টোবর। এই টাইমটা, এই ডেটটা মনে রাখবে। এখনকার কোশ্চেন আর ওইরকম আসে না যে বঙ্গভঙ্গ কবে হয়েছিল, এটা বাচ্চা ছেলের কোশ্চেন হয়ে গেছে। কবে কার্যকর হয়েছিল ডেটটা? 16ই অক্টোবর 1905 সালে। কার আমলে হয়েছিল? লর্ড কার্জন। কার আমলে হয়েছিল? লর্ড কার্জন। কার আমলে হয়েছিল? লর্ড কার্জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এটা এই প্রস্তাবটাকে সমর্থন কে করেছিল? অল ইন্ডিয়া মুসলিম লীগ। মুসলিম লীগ কত সালে তৈরি? না 1906 সালে। এই মুসলিম লীগ কত সালে তৈরি? 1906 সালে। কোথায় মুসলিম লীগটা তৈরি হয়েছিল? ঢাকাতে। কোথায় হয়েছিল? ঢাকাতে। দুজনের দ্বারা, আগা খা আর সালিমুল্লাহ খা। আগা খা আর সালিমুল্লাহ খা, এই দুজনের দ্বারা ঢাকাতে অল ইন্ডিয়া মুসলিম লীগ বা মুসলিম লীগ স্থাপিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ফরওয়ার্ড ব্লক কে স্থাপন করেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। কবে? 3 মে 1939। 3 মে, একদম ডেট ওয়াইজ আমি লিখে দিচ্ছি, 3 মে 1939। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক 3 মে 1939। গান্ধীজির সাথে মতবিরোধের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে নতুন দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ফরওয়ার্ড ব্লক যে তিনি গঠন করেছিলেন তার চিহ্ন কি ছিল? ফরওয়ার্ড ব্লকের চিহ্ন ছিল বাঘ। ঠিক আছে, এখনো পার্টিটা আছে। ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক। আচ্ছা, গদর পার্টি? গদর পার্টি হচ্ছে 1913, সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো, আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। কার দ্বারা? লালা হরদয়াল। কার দ্বারা? লালা হরদয়াল। নেক্সট কি আসছে? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1925 সালে তৈরি হয়। কোথায়? না কানপুরে। কোথায় তৈরি হয়? কানপুরে। এর আগে একটা কমিউনিস্ট পার্টি গঠন হয়েছিল 1920 সালে তাসখন্দে। 1920 সালে একটা কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল তাসখন্দে, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ছিল তখন। সেটা এম এন রায় তৈরি করেছিলেন। কে? মানবেন্দ্রনাথ রায়। এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায়, এম এন রায় তৈরি করেছিলেন সেটা। ঠিক আছে, এগুলো সবই আমি কিন্তু ডিটেলসে পড়ে দিচ্ছি, আমি সবই ডিটেলসে পড়ে দিচ্ছি। এবার তোমাদের দায়িত্ব এগুলো ভালো করে নোটসগুলো তৈরি করে পড়া, এর বাইরে কিচ্ছু যাবে না। ঠিক আছে, চলো নেক্সট। 1939 সালে ভারতের জাতীয় কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু কি গঠন করেছিলেন? দেখো, আমি এর আগে যে কোশ্চেনগুলো করলাম সেই কোশ্চেনই। কি গঠন করেছিলেন? না ফরওয়ার্ড ব্লক। কি গঠন করেছিলেন? ফরওয়ার্ড ব্লক। কত কত তারিখে? তারিখটা বলো। 3 মে 1939। 3 মে 1939। ঠিক আছে, স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠা হয়? না 1923 সালে। ঠিক আছে, 1923 সালে। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 সালে। গদর পার্টি 1913 সালে। এগুলো সব পড়বে, এগুলো সব কিন্তু পড়বে, এগুলো সব কিন্তু পরীক্ষায় পড়বে। স্বরাজ পার্টি কে কে তৈরি করেন? স্বরাজ পার্টি তৈরি করেন দুজন, চিত্তরঞ্জন দাস, সিআর দাস আর মতিলাল নেহেরু। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু। নেহেরু রিপোর্ট পরে এসেছিল, একটা নেহেরু রিপোর্ট এসেছিল না, সেটা কে? নেহেরু রিপোর্ট, মতিলাল নেহেরু। নেহেরু রিপোর্ট প্রকাশ করেন কত সালে? 1928 সালে। কত সালে? 1928 সালে নেহেরু রিপোর্ট প্রকাশ করেন। সেই নেহেরু রিপোর্ট কিন্তু জওহরলাল নেহেরু নয়, এটা হচ্ছে মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু রিপোর্ট। ওকে, নেক্সট। লর্ড কার্জন তৎকালীন ভারতের ভাইসরয় কোন বছরে বাংলা ভাগের ঘোষণা করেছিলেন? বাংলা ভাগের ঘোষণা করেছিলেন 1905 সালে। আমি আগেই বলেছি বঙ্গভঙ্গটাই বাংলা ভাগ, বঙ্গভঙ্গটাই বাংলা ভাগ। সেই বাংলা ভাগের ঘোষণা কবে করেন? না 1905 সালে। কে? লর্ড কার্জন। তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। আচ্ছা, এই বঙ্গভঙ্গ রদ কবে হয়? বঙ্গভঙ্গ রদ কবে হয়? না বঙ্গভঙ্গ রদ হয় বলবে 1908 সালে। সরি, কমপ্লিটলি লস্ট। 1911 সালে। বঙ্গভঙ্গ রদ কবে হয়? 1911 সালে। বঙ্গভঙ্গ রদ কবে হয়? 1911 সালে। কার আমলে? না লর্ড হার্ডিঞ্জ টু। লর্ড হার্ডিঞ্জ টু। লর্ড হার্ডিঞ্জ টু, তার আমলে, তিনি যখন ভাইসরয় ছিলেন, তার আমলে কি হয়? বঙ্গভঙ্গ রদ হয়। কত সালে? 1911 সালে। আর 1905 সালে কি হয়? বঙ্গভঙ্গ ঘোষণা হয় বা কার্যকর হয়। এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে কি আন্দোলন চলেছিল? বঙ্গভঙ্গের বিরুদ্ধে না স্বদেশী স্বদেশী ও বয়কট আন্দোলন। স্বদেশী ও বয়কট আন্দোলন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর কি পালন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুর
রাখি বন্ধন উৎসবও পালন করেছিলেন। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এই স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলন কত সালে? 1906। 1905-এর পরে 1906 বঙ্গভঙ্গের বিরুদ্ধে। আচ্ছা, এই বয়কট নামটা কি? না, বয়কট হচ্ছে ওইখানে একজন ইংরেজ অফিসার ছিল, সেই বয়কট নাম তার ছিল বয়কট। তো তাকে দেখেই সে খুব অপ্রেসিভ ছিল, মানে খুব অত্যাচারী ছিল। ঠিক আছে, এই বয়কট সাহেব। তো তাকে দেখে ভারতীয়রা কি করতো, সে কোথাও মানে তার সাথে চরম অসহযোগিতা করতো, সে কোথাও গেলে দোকান বন্ধ করে দিত, পথ খালি করে দিত, এরকম আর কি। তার সাথে কোনো ইন্টারাকশন করতো না ভারতীয়রা, এই বয়কট সাহেব। সেই থেকে নামটা বয়কট। আমরা বলি না এইটা বয়কট করা উচিত, ওকে বয়কট করা উচিত, এই বয়কট নামটা ওই ওনার নাম থেকে, ওই ইংরেজের নাম থেকে আসে বয়কট। ওকে, মনে রাখবে এটা। আচ্ছা, 1905 সালে 1905 সালে তাহলে বঙ্গভঙ্গ ঘোষণা হয়, বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হলো, কিন্তু কি হলো, আমাদের যে রাজধানীটা, সেটা পরের কোশ্চেনে আসবো, আমাদের রাজধানীটা কি হলো, কলকাতা ছিল এতদিন আমাদের। 1911 পর্যন্ত রাজধানীটা কলকাতা ছিল। 1911-তে কোথায় নিয়ে চলে যাওয়া হলো? না, দিল্লিতে। কোথায়? দিল্লিতে। সেটা আমরা পরের কোশ্চেনে দেখবো। নেক্সট। আচ্ছা, 1909টা মনে রাখবে। 1909-এ কি হয়েছিল? মরলে মিন্টো সংস্কার। মরলে মিন্টো নামে আসতে পারে 1909-এ, মরলে মিন্টো সংস্কার 1909। ওকে। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কখন ফিরেছিলেন? মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে ভারতে কখন ফিরেছিলেন? না, এরকম জানুয়ারি এরকম করো না, ডেট, এক্সাক্ট ডেট হিসাবে পড়বে। না, 9 জানুয়ারি 1915। 9 জানুয়ারি 1915, 9 জানুয়ারি, 9 জানুয়ারি 1915। মাইন্ড দ্য ডেট, 9 জানুয়ারি 1915। কেন আমি ডেটটার উপরে জোর দিতে বলছি? কারণ এই 9 জানুয়ারি গান্ধীজি যেহেতু ভারতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে, তার জন্য সেই দিনটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি আমরা। 9 জানুয়ারি দিনটাকে আমরা কি হিসেবে পালন করি? না, প্রবাসী ভারতীয় দিবস, পরে প্রবাসী এনআরএ ডে, প্রবাসী ভারতীয় দিবস হিসেবে 9 জানুয়ারি দিনটাকে। কেন? না, গান্ধীজি এই দিনে 9 জানুয়ারি 1915-তে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। ভারতের কোথায় এসেছিলেন? বোম্বে। কোন বন্দরে এসেছিলেন? নেমেছিলেন বোম্বে বন্দরে। কোন বন্দরে? বোম্বে বন্দরে নেমেছিলেন। ঠিক আছে, আমি ডিটেলসে একটু পড়াচ্ছি। ডিটেলসে পড়ালে তোমাদের কি ইনফরমেশনও বেশি যাবে, আর তোমাদের মনেও থাকবে। যত বেশি কোনো জিনিসটা ডিটেলসে পড়বে, তত মনে রাখার জন্য জোর দিতে হবে না, বলবে যে দাদা এরকম পড়েছিল, এরকম ভাবে আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। এবারে দেখো, আর এখান থেকে কি, হ্যাঁ, গান্ধীজির জন্ম কত সালে? আর কি কি কোশ্চেন আসতে পারে? গান্ধীজির জন্ম কত সালে বলো? না, 2রা অক্টোবর 1869। 2রা অক্টোবর 1869। গান্ধীজি প্রথমবার, মানে গান্ধীজি কোথায় পড়াশোনা করেছিলেন? না, গান্ধীজি পড়াশোনা করেছিলেন লন্ডনে। কোথায়? ইংল্যান্ডে পড়াশোনা করেছিলেন। আচ্ছা, পড়াশোনা করার পর কি হয়? পড়াশোনা করার পর বিলেত থেকে ফিরে এসে এখানে যখন এখানে তিনি মানুষের সাথে মেলামেশা শুরু করলেন, তো এখানে একজনকার সাথে একটা একটা কোর্ট ম্যাটারে একজনকার সাথে কথা হলো। সেই কোম্পানিটার নাম কি? দাদা আব্দুল্লাহ। দাদা আব্দুল্লাহ, দাদা আব্দুল্লাহ, দাদা আব্দুল্লাহ অ্যান্ড কো বলে একটা কোম্পানির কিছু জমি সংক্রান্ত বিবাদ বা কোনো কিছু কোর্ট ম্যাটার ছিল। কোথায়? না, দক্ষিণ আফ্রিকায়। কোথায়? দক্ষিণ আফ্রিকায়। তো সেই কারণেই গান্ধীজি 1893 সালে, সালটা মনে রাখবে, 1893 সালে, মাত্র 24 বছর বয়সে, 1893 সালে এই কোম্পানির হয়ে কোথায় যান? দক্ষিণ আফ্রিকা। কোথায় যান? না, দক্ষিণ আফ্রিকা, 1893 সালে। সেখানে এরপরে এই কোম্পানির হয়ে কেস লড়েন। কেস লড়তে লড়তে কেস মোটামুটি সমাধান হয়ে যায়, গান্ধীজি জিতে যায় কেসটা। গান্ধীজি এই কোম্পানিকে জিতিয়ে দেয়। তারপর একদিন কি হলো, তিনি সম্ভবত, ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি, তিনি ডারবান থেকে যাচ্ছিলেন পিটার মার্টিসবার্গ বলে একটা স্টেশনের কাছে। সেই পিটার মার্টিসবার্গ বলে স্টেশনে তাকে কি করা হয়? বর্ণ বৈষম্যের শিকার হতে হয়। কিভাবে? তিনি ফার্স্ট ক্লাস কামরার, তার কাছে টিকিট থাকা সত্ত্বেও তাকে ইংরেজরা কি করে দেয়? সেখান থেকে নামিয়ে দেয়, সেই কামরা থেকে নামিয়ে দেয়। কেন? না, শ্বেতাঙ্গ যারা শ্বেতাঙ্গ নয়, তাদের ফার্স্ট ক্লাস কামরায় ওঠার অনুমতি ছিল না। সেই পিটার মার্টিসবার্গ স্টেশন থেকে তিনি ঠিক করেন এর বিরুদ্ধে তিনি লড়বেন। তারপর 1893 সাল থেকে 1914 পর্যন্ত তিনি সেখানেই থাকেন, বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন করেন। কোথায়? দক্ষিণ আফ্রিকা। তারপর 9 জানুয়ারি 1914 সালের ডিসেম্বর মাসে সেখান থেকে জাহাজে করে রওনা দেন। 9 জানুয়ারি 1915-তে বোম্বেতে আসেন। তারপর ভারতে এসে তার স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। ওকে, এরকম করে মনে রাখবে, একটু ডিটেলসে পড়বে, দেখবে অনেক কিছু মনে থাকবে। নেক্সট,
খেদা সত্যাগ্রহ নেতৃত্ব কে দিয়েছিলেন? খেদা সত্যাগ্রহটা কোথায়? খেদা জায়গাটা সবসময় জায়গাটা মনে রাখবে কোথায়, তাহলে অনেকটা সুবিধা হবে। খেদাটা হচ্ছে গুজরাটে। খেদাটা কোথায়? গুজরাটে। খেদাটা হচ্ছে গুজরাটে। খেদা সত্যাগ্রহ নেতৃত্ব কে দিয়েছিলেন? না মহাত্মা গান্ধী। কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। কিভাবে? গান্ধীজি যখন কত সালে আসে আমি বললাম 1915 সালে। তারপর গান্ধীজি 1916 সালে যেটা লখনৌ অধিবেশন হয়েছিল সেটা তিনি অ্যাটেন্ড করেন। লখনৌ অধিবেশন, কংগ্রেসের লখনৌ অধিবেশন যেটা হয়েছিল 1916-তে, সেটাই কি তিনি অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করেন মানে ছিলেন আর কি। তো 1916 সালে একজন কৃষক, বিহারের একজন কৃষক, তার নাম হচ্ছে রাজকুমার শুক্লা, মনে রাখবে নামটা। বিহারের একজন কৃষক, তার নাম রাজকুমার শুক্লা। বিহারের একজন কৃষক, তার নাম রাজকুমার শুক্লা। এই রাজকুমার শুক্লা কি করেন? গান্ধীজিকে বিহারে আসার জন্য আমন্ত্রণ জানান। কাকে? গান্ধীজিকে। কবে? 1916 সালে। রাজকুমার শুক্লা কাকে অনুরোধ জানান? না গান্ধীজিকে। গান্ধীজিকে তিনি অনুরোধ জানান। ঠিক আছে, যে আপনি একবার যে আমাদের বিহারের যে বিহারের একটা জায়গা ছিল, নাম ছিল চম্পারণ। বিহারের জায়গাটার নাম কি? চম্পারণ। সেখানে সেখানের নীল চাষিদের দুঃখ দুর্দশা শুনবার জন্য, তাদের হয়ে আন্দোলন করার জন্য রাজকুমার শুক্লা গান্ধীজিকে আমন্ত্রণ জানান। গান্ধীজি প্রথমে অসহমত হয়েছিলেন, প্রথমে যেতে চাননি, পরে তিনি ঠিক করেন যাবেন। তারপর সালটা এলো তার পরের বছর 1917 সালে তিনি চম্পারণ গেলেন। বিহারে একটা জায়গা চম্পারণ, সেখানে দেখলেন নীল চাষিদের উপরে কিভাবে নিষ্ঠুরতা করা হচ্ছে, তাদের উপরে কিভাবে বর্বরতা করা হচ্ছে, তাদেরকে অমানসিক কর দিতে হচ্ছে, অমানসিক পরিশ্রম করতে হচ্ছে। তার বিরুদ্ধে 1917 সালে তিনি চম্পারণ সত্যাগ্রহ করেন। কে? গান্ধীজি। এটাই গান্ধীজির প্রথম এখানে সত্যাগ্রহ ভারতবর্ষে 1917 সালে। তারপরের বছরই 1918 সালে তিনি দুটো আন্দোলনের নেতৃত্ব দেন, বড় বড় দুটো আন্দোলন। একটা হচ্ছে আহমেদাবাদ জুট মিল ধর্মঘট। সেখানের যে শ্রমিকরা আছে, সেই শ্রমিকদের ন্যায্য বেতনের দাবিতে আহমেদাবাদ জুট মিল ধর্মঘট করেন। এইটাই ছিল গান্ধীজির প্রথম আমরণ অনশন। প্রথম অনশন গান্ধীজি ছিলেন 1918 সালের আহমেদাবাদ জুট মিল ধর্মঘট। এটা প্রথম ছিল, প্রথম আমরণ অনশন আহমেদাবাদ জুট মিল স্ট্রাইক। এই একই বছরে 1918 সালে গুজরাটে, আহমেদাবাদ তো গুজরাটে জানো, আর একটা জায়গা গুজরাটে যেটা বললাম প্রথমেই, খেদা। এই খেদার কৃষকদের নিয়ে খেদা সত্যাগ্রহ করেন। খেদার কৃষকদের নিয়ে কি করেন? খেদা সত্যাগ্রহ করেন। খেদার কৃষকদের নিয়ে কি করেন? খেদা সত্যাগ্রহ করেন। কত সালে? সেম 1918 সালে। 1918 সালে। তাহলে এই তিনটে আন্দোলন মনে রাখবে গান্ধীজির পরপর। 1917 সালের প্রথম আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ, তারপর আহমেদাবাদ জুট মিল স্ট্রাইক 18 সালে, সেখানে প্রথম আমরণ অনশন করেন, তারপর একটা হচ্ছে খেদা সত্যাগ্রহ। নেক্সট, নিচের কোন আন্দোলনের সূচনা ডান্ডি মার্চ দিয়ে আরম্ভ হয়েছিল? নিচের কোন আন্দোলনের সূচনা ডান্ডি মার্চ বা ডান্ডি অভিযান দিয়ে শুরু হয়েছিল? 1930 সালে ডান্ডি মার্চ দিয়ে। এটা ডান্ডি মার্চটা কবে থেকে শুরু হয়? 1930। 1930-এর কবে? না 12ই মার্চ। 12ই মার্চ টু 6 এপ্রিল ডান্ডি মার্চটা ছিল। কতজনকে নিয়ে? 78 জনকে নিয়ে। কতজনকে নিয়ে এটা? 78 জনকে নিয়ে ডান্ডি মার্চটা হয়েছিল। তার কোথা থেকে? না তার সবরমতী আশ্রম থেকে, গুজরাটের ডান্ডি সবরমতী আশ্রম থেকে গুজরাটের ডান্ডি পর্যন্ত এই পথটা তারা চলেছিলেন। কত সালে? 1930 সালে ডান্ডি মার্চ। 12ই মার্চ থেকে 6 এপ্রিল 1930, 78 জনকে নিয়ে। এগুলো মনে রাখবে। এটা কোন আন্দোলনের সূচনা হয়েছিল? না এটা আইন অমান্য আন্দোলন। কি আন্দোলন? আইন অমান্য আন্দোলনের এটা সূচনা হয়েছিল। কত সালে? 1930 সালে। এটাকে লবণ সত্যাগ্রহ বলা হয়। এটার সাথে কি জড়িত? লবণ সত্যাগ্রহ। ডান্ডি মার্চের মেন উদ্দেশ্য কি ছিল? ডান্ডি মার্চের মেন উদ্দেশ্য ছিল বিনা শুল্কে লবণ উৎপাদন। বিনা বানানটা ভুল লিখছি। বিনা শুল্কে লবণ উৎপাদন। বিনা শুল্কে লবণ উৎপাদন। বিনা শুল্কে বা বিনা ট্যাক্সে লবণ উৎপাদন ছিল লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চের মূল উদ্দেশ্য। পরে সেটা আইন অমান্য আন্দোলনের সাথে যোগ হয়েছে। বাকি আন্দোলনগুলো একটু দেখে নি, সালগুলো লিখে রাখো। হোম রুল আন্দোলন 1916, অসহযোগ আন্দোলন 1920, ভারত ছাড়ো আন্দোলন 1942, ভারত ছাড়ো আন্দোলন 1942। এরকম ভাবে সমস্ত আন্দোলনগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে সাল ওয়াইজ তোমাদের কিন্তু সাজাতে হবে, সাল ওয়াইজ তোমাদের কিন্তু লিখতে হবে। পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে, 4টা আন্দোলন দিয়ে দেবে, কোনটা আগে কোনটা পরে কোনটা মাঝে, এরকম করে দিয়ে দেবে, পরপর সাজাতে হবে। ঠিক আছে, তাই খুব ভালো করে পড়াশোনাটা করতে হবে, খুব ভালো করে প্রিপারেশনটা নিতে হবে। ওকে, আচ্ছা, হোম রুল আন্দোলন কি? না হোম রুল হচ্ছে
1916 সালে একটা আন্দোলন হয়েছিল কাদের দ্বারা? দুজনের দ্বারা। একজন হচ্ছে বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক। তিনি কোথায় হোম রুল আন্দোলনটা করেছিলেন বা হোম রুল লীগটা স্থাপন করেছিলেন 1916 সালে? কোথায়? না বোম্বেতে। কোথায়? বোম্বে। আর একজন ছিলেন অ্যানি বেসান্ত। আর একজন কে ছিলেন? অ্যানি বেসান্ত। তিনি কোথায় করেছিলেন অ্যানি বেসান্ত? না মাদ্রাজে। কোথায় করেছিলেন? মাদ্রাজ, যেটা চেন্নাই তামিলনাড়ু, সেটাই অ্যানি বেসান্ত করেছিলেন মাদ্রাজে। হোম রুল আন্দোলন দুটো পার্ট ছিল কিন্তু, ঠিক আছে? একটা বাল গঙ্গাধর তিলক করেছিলেন বোম্বাই, একটা অ্যানি বেসান্ত করেছিলেন মাদ্রাজে। অ্যানি বেসান্ত কোথায় করেছিলেন? মাদ্রাজে, ঠিক আছে? নেক্সট, লাইফ ডিভাইন। লাইফ ডিভাইন গ্রন্থটির লেখক হচ্ছেন ঋষি অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ ঘোষ, শ্রী অরবিন্দ ঘোষ বা ঋষি অরবিন্দ ঘোষ, ঠিক আছে? তিনি কোন মামলার সাথে জড়িত ছিলেন যদি বলবে আলিপুর বোম মামলা। আলিপুর বোম মামলা। আচ্ছা, তিনি তার আশ্রম কোথায় করেন? তিনি তার আশ্রম করেন পন্ডিচেরিতে। কোথায়? তিনি তার আশ্রম করেন পন্ডিচেরি, মনে থাকবে। তিনি তার আশ্রম কোথায় করেন? পন্ডিচেরিতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দয়ানন্দ সরস্বতী কি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ, মনে রাখবে। দয়ানন্দ সরস্বতী 1875-এ আর্য সমাজ প্রতিষ্ঠা। ইনি তো লেখক ছিলেন, অমৃতা পৃথক একজন লেখক ছিলেন। স্বামী বিবেকানন্দ তো জানেন সবাই, ঠিক আছে? সকলের সকলের আরাধ্য স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? নেক্সট, করবো অথবা মরবো, অর্থাৎ ডু অর ডাই, করবো অথবা মরবো বা ডু অর ডাই, এই স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত? না বললাম ভারত ছাড় আন্দোলন। কত সালে? 1942। কারেঙ্গি আমারেঙ্গে কত সালে? 1942। আমি সবগুলো লিখে দিয়েছি। এটা 1906 লিখেছি, অসহযোগ 1920 লিখেছি, আইন অমান্য 1930 লিখেছি, ঠিক আছে? এরকম ভাবে সাল ধরে ধরে করবে, এরকম ভাবে সাল ধরে ধরে করবে। তাহলে ডু অর ডাই বা ভারত ছাড় আন্দোলন কোন আন্দোলনের সাথে জড়িত? না বলবে ভারত ছাড় আন্দোলন। এটা কার আমলে হয়েছিল? কার আমলে বলতে আমি বুঝাতে চাইছি কোন ভাইসরয়ের আমলে, না লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো, লর্ড লিনলিথগো। নেক্সট, অল ইন্ডিয়া মুসলিম লীগ ঢাকায় কোন বছর গঠিত হয়? 1906 সালে। অল ইন্ডিয়া মুসলিম লীগ ঢাকায় কত সালে গঠিত হয়? 1906 সালে। আমি প্রথম কোশ্চেন বা সেকেন্ড কোশ্চেনে আমি বললাম যে মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালে। কার কার দ্বারা? আগা খা ও সালিমুল্লাহ খা। আগা খা ও সালিমুল্লাহ খা, এই দুজনের দ্বারা, ঠিক আছে? নেক্সট, মহাত্মা গান্ধী নিচের সংবাদপত্রগুলির মধ্যে কোনটি সম্পাদনা করেননি? আচ্ছা, আমরা দেখে নেই যে কোনগুলি সম্পাদনা করেছিলেন। ইন্ডিয়ান ওপিনিয়ন করেছিলেন, ইয়ং ইন্ডিয়া। ইন্ডিয়ান ওপিনিয়নটা কিন্তু দক্ষিণ আফ্রিকায় থেকে করেছিলেন, মনে রাখবে। ইন্ডিয়ান ওপিনিয়ন মানে ভারতীয় ওপিনিয়ন, তার মানে নিশ্চয়ই এটা বিদেশে ছিলেন তখন। ইন্ডিয়ান ওপিনিয়নটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ইয়ং ইন্ডিয়া তো করেছেন, হরিজন করেছিলেন, তাই তো? আর কি করেছিলেন? হিন্দ স্বরাজ, হিন্দ স্বরাজ, এগুলো সব লেখে নাও, এগুলো সব গান্ধীজি। তারপর হচ্ছে নবজীবন, এই সমস্ত পত্রিকাগুলো 1 2 3 4 5, এই 5টা পত্রিকাকে সম্পাদনা করেছিলেন মহাত্মা গান্ধী। এছাড়া একটা বই লিখেছিলেন মাই এক্সপেরিমেন্ট, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এই পত্রিকাটা সম্পাদনা, এই বইটাও লিখেছিলেন গান্ধীজি। তাহলে এই 5টা 1 2 3 4 5, এই 5টাই পত্রিকাগুলোকে সম্পাদনা করতেন গান্ধীজি। তাহলে করেননি কোনটা? সবগুলোই তো করেছেন, তাহলে উপরের কোনোটাই নয়, উপরের কোনোটাই নয়। অর্থাৎ সম্পাদনা করতেন না এমন এরকম এখানে একটাও নেই, সবগুলোই সম্পাদনা করতেন, সবগুলোই গান্ধীজি সম্পাদনা করতেন। ওকে, বুঝা গেছে? তাহলে মহাত্মা গান্ধী কোন সংবাদপত্রগুলি সম্পাদনা করতেন? 1 2 3 তো আছেই অপশনে, আমি আরো দুটো লিখে দিলাম, 4 5। ওকে, আর বই লিখেছিলেন একটা মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক আছে? সত্যের সাথে আমার প্রয়োগ। নেক্সট, কবে গান্ধী আরোইন চুক্তি হয়? কবে গান্ধী আরোইন চুক্তি হয়? খুব ইজি। গান্ধী আরোইন চুক্তিটা মনে রাখার জন্য 1930 তিনটা গোল টেবিল বৈঠক মনে রাখবে। 1930, 1931, 1932, তিনটা গোল টেবিল বৈঠক। গোল টেবিল বলতে রাউন্ড টেবিল কনফারেন্স যেটাকে বলে, সেটা হচ্ছে কোথায় হয়েছিল? ইংল্যান্ডের লন্ডনে। ইংল্যান্ডের লন্ডনে, ইংল্যান্ডের লন্ডনে হয়েছিল তিনটা গোল টেবিল বৈঠক, 1930, 31 আর 32। এই তিনটা গোল টেবিল বৈঠকে কেস এই পরীক্ষা আসতে পারে যে গোল টেবিল বৈঠক নিয়ে অনেক কোশ্চেন আছে। প্রথমত, গোল টেবিল বৈঠকটা কোথায় হয়েছিল? না লন্ডনে। গোল টেবিল কেন বলা হয়? গোল টেবিলের চারপাশে সবাই বসতে বলে গোল টেবিল বৈঠক বলা হয়, ঠিক আছে? ঠিক আছে, তো গোল টেবিল বৈঠক হয়েছিল লন্ডনে। কোন কোন সালে হয়েছিল? কতবার হয়েছিল? 3বার হয়েছিল, 1930, 31, 32। 1930, 31, 32 তিনটা গোল টেবিল বৈঠকে কে কে ছিলেন? না তেজ বাহাদুর সাপ্রু, তেজ বাহাদুর সাপ্রু আর বি আর আম্বেদকর। তেজ বাহাদুর সাপ্রু আর বি আর আম্বেদকর,
তিনটা গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। গান্ধীজি কোনটাই ছিলেন? এই যে 1931 গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল বৈঠকটায় শুধুমাত্র উপস্থিত ছিলেন, ঠিক আছে, 1931। তার জন্যই এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকটায় উপস্থিত ছিলেন বলেই 1931 সালে গান্ধী আরউইন চুক্তিটা হয়। দ্বিতীয় গোল টেবিল বৈঠকটায় উপস্থিত ছিলেন বলেই 1931 সালে গান্ধী আরউইন চুক্তিটা হয়। মহাত্মা গান্ধী আর লর্ড আরউইনের মধ্যে চুক্তি হয় গান্ধী আরউইন চুক্তি। এরপর 1932 সালে কি হয়? না পুনা চুক্তি, লিখে রাখো। 1932 সালে কি হয়? পুনা চুক্তি, পুনা প্যাক্ট বা পুনা চুক্তি। কার কার মধ্যে? না পুনা প্যাক্ট বা পুনা চুক্তি কার কার মধ্যে হয়? গান্ধীজির সাথে, গান্ধীজি ও আম্বেদকরজি দুজনের মধ্যে পুনা প্যাক্ট হয় বা পুনা চুক্তি। পুনা চুক্তি গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে, গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে কত সালে? 1931 সালে, সরি 1932 সালে। আর গান্ধী আরউইন চুক্তি হয় 1931 সালে। গান্ধী আরউইন হয় 1931। নেক্সট, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের বাংলা নামটাও আসতে পারে ভারত সভা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের বাংলা নামটাও আসতে পারে ভারত সভা। ভারত সভা কে তৈরি করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি তৈরি করেছিলেন ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কত সালে? 1876। কত সালে? 1876। এই 1876 সালে ভারত সভা হলো। তারপরে একটা ভারতের জাতীয় সম্মেলন হলো, ভারতের জাতীয় সম্মেলন একটা প্রতিষ্ঠা হলো 1883, 82, 83 এরকম ভাবে 1883 সালে। তারপরে এটা পরেই তৈরি হলো ভারতের জাতীয় কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস 1885। 1885 এই জাতীয় সম্মেলনটা 1882 বা 83 দেখে নেবে, 1882, 83, ঠিক আছে। আর ভারত সভাটা হচ্ছে কত সালে? 1876 সালে। তাই আমাদের যে ভারতের জাতীয় কংগ্রেস যেটা 1885 সালে তৈরি হয়েছে, এই দুটোর মাদার বলা হয় জাতীয় সম্মেলনকে, ঠিক আছে। তার আগে আবার ভারত সভাও তৈরি হয়েছিল। এরকম এই এই দৃষ্টিকোণ থেকেই তৈরি হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস, যেটা পূর্ণতা লাভ পায় 1885 সালে, ঠিক আছে, মনে রাখবে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা যদি বলে কে? না এ.ও. হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম। এ.ও. হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। কার আমলে হয় যদি বলে? কোন ভাইসরয়ের আমলে? লর্ড ডাফরিন। কার আমলে হয়? লর্ড ডাফরিন। আর একটা কোশ্চেন আসতে পারে যে এই যে এ.ও. হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম, যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, তার আত্মজীবনীটা কে লিখেছে? না বা তার জীবনীটা কে লিখেছে? তার জীবনীটা লিখেছিল, আমি বলেছিলাম না দ্বিতীয়, একবার তুমি একটু ভিডিওটা রিওয়াইন্ড করে দেখো, যে দ্বিতীয় কোশ্চেনটা বা প্রথম কোশ্চেনটাই বলেছিলাম, প্রথম কোশ্চেনটাই সম্ভবত, যে দ্বিতীয় ইংরেজ সভাপতি কে হয়েছিল 1889। দ্বিতীয় ইংরেজ সভাপতি হয়েছিল ওয়েডারবার্ন। সে ওয়েডারবার্ন লিখেছিল এ.ও. হিউমের আত্মজীবনী। ওয়েডারবার্ন আমি প্রথম কোশ্চেনে পড়ালাম না, সে ওয়েডারবার্ন লিখেছিল অ্যালান অক্টোভিয়ান হিউমের আত্মজীবনী, ঠিক আছে। অনেক ডিপে পড়াচ্ছি, এই কোশ্চেনের বাইরে কিছু যাবে না। চলো নেক্সট, আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিল? মহাত্মা গান্ধী। কে করেছিলেন প্রতিষ্ঠা? মহাত্মা গান্ধী। ওই যে আহমেদাবাদ জুট মিল স্ট্রাইক হয়েছিল, সেখান থেকে মনে রাখবে। আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কোন বছর কংগ্রেস এবং মুসলিম লীগ ঐতিহাসিক লখনৌ চুক্তি স্বাক্ষর করেছিল? ঐতিহাসিক লখনৌ চুক্তি কত সালে হয়েছিল? না 1916 সালে। যে যে লখনৌ অধিবেশনে গান্ধীজি প্রথমবারের জন্য কি করেছিলেন? গান্ধীজি প্রথমবারের জন্য অ্যাটেন্ড করেছিলেন 1916 সালে। সে 1915 সালে এলেন, 1916 সালে প্রথম অধিবেশনটা অ্যাটেন্ড করেছিলেন, লখনৌ অধিবেশনটা। তো সেই লখনৌ অধিবেশনে কি হয়েছিল? সেই লখনৌ অধিবেশন দুটো জিনিস হয়েছিল। প্রথম 1907 সালটা আমাদেরকে আগে জানতে হবে। 1907 সালে রাসবিহারী ঘোষ ছিল, রাসবিহারী ঘোষ সভাপতি। তার আমলে কি হয়? নরমপন্থী আর চরমপন্থী, নরমপন্থী আর চরমপন্থী দুভাগে ভাগ হয়ে যায় কংগ্রেসটা। আর সেটা জোড়া লাগে কত সালে? 1916 সালে। 1916 সালে কি হয়? আমাদের অম্বিকাচরণ মজুমদার, অম্বিকাচরণ মজুমদার, তার সভাপতিত্বে নরমপন্থী আর চরমপন্থী আবার কি ঐক্য দেখা দেয়, নরমপন্থী চরমপন্থী ঐক্য দেখা দেয়। এই 1916 সালে আর একটা ঘটনা ঘটেছিল, না লখনৌ চুক্তি। যেহেতু অধিবেশনটা লখনৌ হয়েছিল 1916 সালের অধিবেশনটা, তাই এটাকে বলে লখনৌ চুক্তি। এটা কার কার মধ্যে হয়েছিল? না মুসলিম লীগ, যেটা আগে ফাউন্ড করা হয়েছিল কার দ্বারা? আগা খা সালিমুল্লাহ খার দ্বারা, 1906 সালে বলেছি ঢাকাতে। ও আইএনসি, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতের জাতীয় কংগ্রেস, এই দুটো দলের মধ্যে 1916 সালে ঐতিহাসিক লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। আচ্ছা, এটা পরীক্ষা আছে যে জাতীয় কংগ্রেসের হয়ে কে স্বাক্ষর করেছিলেন? না বাল গঙ্গাধর তিলক। জাতীয় কংগ্রেসের হয়ে কে স্বাক্ষর করেছিলেন? না বাল গঙ্গাধর তিলক। ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন।
বিরাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট। গান্ধীজি প্রভাবিত হয়েছিল নিম্নের কার দ্বারা? নিম্নের কার দ্বারা বলতে নিম্নের কোন লেখকের দ্বারা গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন? না লিও টলস্টয়। কার দ্বারা? লিও টলস্টয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিও টলস্টয়। এই লিও টলস্টয়ের লেখা দ্বারা তিনি খুব প্রভাবিত হয়েছিলেন। তার জন্য তিনি টলস্টয় ফার্মও তৈরি করেন। লিও টলস্টয়ের নাম অনুসারে তিনি জোহান্সবার্গে টলস্টয় ফার্মও তৈরি করেন। ঠিক আছে, লিও টলস্টয়ের কোন বইটা মানে কোন রচনাটা? ওয়ার অ্যান্ড পিস বলে তার একটা রচনা আছে, তার একটা বই আছে, সেইটা পড়ে তিনি খুব প্রভাবিত হয়েছিলেন, লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস। ঠিক আছে। আর ডিকেন্স বলতে এখানে চার্লস ডিকেন্সের কথা বলা হচ্ছে। ডিকেন্স বলতে চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত হচ্ছে এ টেল অফ টু সিটিজ। চার্লস ডিকেন্সের ফেমাস বই। এছাড়াও একটা আছে ডেভিড কপারফিল্ড আছে না, ডেভিড কপারফিল্ড আর এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্সের লেখা। কার্ল মার্কস বলতে কার্ল মার্কস, যে কমিউনিজমের প্রতিষ্ঠাতা বলা হয়। ঠিক আছে, পুঁজিবাদ থেকে যেটা হচ্ছে সাম্যবাদের অন্যতম প্রতিষ্ঠাতা, অন্যতম যে অ্যাডভোকেট করেছিলেন তিনি কে? কার্ল মার্কস। সাম্যবাদের প্রতিষ্ঠাতা বলা হয়, কমিউনিজমের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস। তার লেখা বইয়ের নাম হচ্ছে দাস ক্যাপিটাল। তার লেখা বই, কার্ল মার্কসের দ্বারা লেখা বই হচ্ছে দাস ক্যাপিটাল। এছাড়াও কার্ল মার্কসের সাথে আরেকজন ছিলেন ফ্রেডরিক এঙ্গেলস। তার নাম ছিল ফ্রেডরিক এঙ্গেলস। কার্ল মার্কস আর ফ্রেডরিক এঙ্গেলস তারা সহযোদ্ধা ছিলেন। তো তাদের দুজনের দ্বারা একটা লেখা হয়েছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো। ঠিক আছে, এই দুটো মনে রাখবে, কিন্তু পরীক্ষা আসলেও আসতে পারে। আর লিঙ্কন বলতে আব্রাহাম লিঙ্কন। এর পরীক্ষা আসতে পারে। আব্রাহাম লিঙ্কন কে ছিলেন? না, আব্রাহাম লিঙ্কন কেউ না, আব্রাহাম লিঙ্কন ছিলেন আমেরিকার 14তম রাষ্ট্রপতি। আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে, কিন্তু কততম রাষ্ট্রপতি? 14তম রাষ্ট্রপতি, এবং সব থেকে সফল রাষ্ট্রপতিদের মধ্যে অন্যতম। আব্রাহাম লিঙ্কন আমেরিকার 14তম রাষ্ট্রপতি। তা আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? যার নামে রাজধানীটা জর্জ ওয়াশিংটন। আমেরিকার রাজধানী জানো তো? ওয়াশিংটন ডিসি। সে ওয়াশিংটন নামটা কার? আমেরিকার প্রথম রাষ্ট্রপতি 1776 আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের নামে। আর আব্রাহাম লিঙ্কন ছিল 14তম রাষ্ট্রপতি। আব্রাহাম লিঙ্কন কেন এত ইম্পর্টেন্ট? না তিনি দাস প্রথা উচ্ছেদ করেছিলেন। কি উচ্ছেদ করেছিলেন? দাস প্রথা। মানুষ কেনা বেচে, এই দাস প্রথা তিনি উচ্ছেদ করেছিলেন। চলো নেক্সট। আহমেদাবাদে সবরমতী আশ্রমকে প্রতিষ্ঠা করেছিল মহাত্মা গান্ধী। আহমেদাবাদে সবরমতী আশ্রম অনেকবার বলেছি। নেক্সট, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের যেটা হয়েছিল 1920 সালে, সবসময় সাল মনে রাখবে। তার মুখ্য প্রতীক কি ছিল? চরকা। অসহযোগ আন্দোলনের মেন প্রতীক কি ছিল? আত্মনির্ভরতার মেন প্রতীক কি ছিল? তার চরকা। কি ছিল? চরকা। ঠিক আছে, যেটা দিয়ে তিনি তাঁত বোনা, যেটা যেরকম সেই চরকা। ঠিক আছে, কাপড় বোনার যন্ত্র চরকা। নেক্সট, গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় 4ই জানুয়ারি 1931। ডাউট, আমার একটু ডাউট আছে। 4ই জানুয়ারি 1931, 4 বা 5। ঠিক আছে, গান্ধী আরোইন চুক্তি, তোমরা তাও একটু দেখে নেবে ওইটা। ঠিক আছে, এটা নিয়ে আমার একটু ডেটটা নিয়ে একটু কনফিউশন আছে। নেক্সট, নিম্নলিখিত কোন আন্দোলনটি লালবাল পাল দ্বারা শুরু হয়েছিল? লালবাল পাল বলতে কে কে? একটা হচ্ছে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। এই তিনজনকে একসাথে বলা হয় লালবাল পাল। ঠিক আছে, তারা চরমপন্থী ছিলেন। তারা কি ছিলেন? চরমপন্থী, এক্সট্রিমিস্ট। একটা ছিল কি মডারেট, আর একটা ছিল এক্সট্রিমিস্ট, একটা নরমপন্থী, একটা চরমপন্থী। তো এনারা ছিলেন চরমপন্থী গ্রুপে। ঠিক আছে, তো কোন আন্দোলনটি লালবাল পাল দ্বারা শুরু হয়েছিল? দেখো, খিলাফত আন্দোলনটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল, মানে এই খিলাফত আন্দোলনের নেতৃত্ব করেছিলেন গান্ধীজি। অসহযোগ আন্দোলনেরও তাই গান্ধীজি। ঠিক আছে, পূর্ণ স্বরাজটা জওহরলাল নেহরু 1929 সালে প্রথমবার বলেছিলেন। 1929 সালে পূর্ণ স্বরাজটা জওহরলাল নেহরু প্রথমবার বলেছিলেন। তাহলে স্বদেশী আন্দোলন, কোন আন্দোলন? স্বদেশী আন্দোলনটা লালবাল পাল দ্বারা শুরু হয়েছিল, স্বদেশী আন্দোলন। ওকে, নেক্সট, ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা? এটা আগেই হলো, 1930-এর আইন অমান্য আন্দোলন। 1930-এর আইন অমান্য আন্দোলন। নেক্সট, 1920 সালে তার কাইজার হিন্দ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন কে? তার কাইজার ই হিন্দ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজি। কাইজার ই হিন্দ এই উপাধিটা কে তাদেরকে কে দিয়েছিল?
গান্ধীজি কে দিয়েছিল কাইজারি উপাধিটা? ইংরেজরা। কেন দিয়েছিল না, তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন, গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন একটা বইয়ের যুদ্ধ হয়েছিল, ভালো করে শুনবে। দক্ষিণ আফ্রিকায় যে যুদ্ধটা হয়েছিল নাম ছিল বইয়ের যুদ্ধ। বইয়ের যুদ্ধ, বইয়ের কথার অর্থ হচ্ছে কৃষক, বইয়ের কথার অর্থ হচ্ছে স্থানীয় ভাষায় ওইখানে কৃষক, কৃষককে স্থানীয় ভাষায় বইয়ের বলে। সেই বইয়ের যুদ্ধ দক্ষিণ আফ্রিকায়, সে কৃষকের যুদ্ধে বা বইয়ের যুদ্ধে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কি তৈরি করেছিলেন? ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স সার্ভিস, ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স সার্ভিস। সেখানে আহত মানুষদেরকে সার্ভিস দেওয়ার জন্য ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স সার্ভিস প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি। সেই সেই কাজের জন্য, তার সেই কাজের জন্য গান্ধীজিকে ওই যখন তিনি দক্ষিণ আফ্রিকা ত্যাগ করবেন তার আগে 1914 সালের আগে, 1914 সালে তাকে কাইজারি হিন্দ উপাধিটা ইংরেজরা দিয়েছিল। সেটা সেই কাইজারি উপাধি, কাইজারি হিন্দ উপাধিটা ফিরে দিয়েছিলেন কেন 1920 সালে গান্ধীজি? 1919 সালে হয়েছিল, 1919 সালে হয়েছিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড অমৃতসরে। সেই মর্মান্তিক হত্যাকাণ্ড, ঠিক আছে, অর্কেস্ট্রেট বাই জেনারেল ডায়ার এবং জেনারেল ও ডায়ার, তাদের দ্বারা যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, হাজার হাজার নরনারী মারা গেছিল পাঞ্জাবে, তার তার প্রতিবাদে গান্ধীজি কাইজারি উপাধিটা ইংরেজের কাছ থেকে যেটা পেয়েছিলেন সেটা ফিরিয়ে দিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, খিলাফত আন্দোলনকে শুরু করেন। খিলাফত আন্দোলন অ্যাকচুয়ালি, দেখো খিলাফত আন্দোলন অ্যাকচুয়ালি শুরু করেছিলেন আলী ভ্রাতৃদ্বয়। কে শুরু করেছিলেন? আলী ভ্রাতৃদ্বয়। কে শুরু করেছিল? আলী ভ্রাতৃদ্বয়। তারাই অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স তৈরি করেছিল, অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স। এই খিলাফত আন্দোলনটা কি না, তুরস্কের যে সম্রাট তাকে খলিফা বলা হতো, তাকে হাঁটাবার জন্য ইংরেজরা যে চেষ্টা করেছিল, যে যে আইনগুলো এনেছিল তার প্রতিবাদে ভারতীয় মুসলিমদের একটা অংশ খিলাফত আন্দোলন শুরু করেছিল, ঠিক আছে। সে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স তৈরি করেছিল, যার সভাপতি করেছিল গান্ধীজিকে। অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স যার সভাপতি করেছিল ওই খিলাফত আন্দোলনের গান্ধীজিকে, ঠিক আছে। তো মনে রাখবে খিলাফত আন্দোলন কত সালে তৈরি হয়? খিলাফত আন্দোলন 1919, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, তমলুকে, বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? না, সতীশ চন্দ্র সামন্ত। মনে রাখবে জাতীয় সরকার কোথায় প্রতিষ্ঠা হয় প্রথমবারের জন্য? তমলুকে। তমলুক যেটা তাম্রলিপ্ত আগে নাম ছিল তমলুক, পূর্ব মেদিনীপুরে, সেই তমলুকে জাতীয় সরকার মহাপরিচালক ছিলেন সতীশ চন্দ্র সামন্ত। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, স্বদেশী বয়কট আন্দোলন নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? না, 1905 সালে বঙ্গভঙ্গ, 1905 সালের বঙ্গভঙ্গ। নেক্সট, নবজীবনের সম্পাদনা কে করতেন? আমি আগেই বলেছি যে নবজীবন, হরিজন, হিন্দ স্বরাজ, ইয়ং ইন্ডিয়া, ইন্ডিয়ান ওপিনিয়ন, এগুলো সবই গান্ধীজি কি করতেন? এগুলো সম্পাদনা করতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি ছিল? অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার কেন করা হয়েছিল? দেখো, অসহযোগ আন্দোলনটা হয়েছিল 1920 সালে শুরু, ঠিক আছে। সেটা প্রত্যাহার হয়েছিল 1922 সালে। কেন না, 1922 সালে হয়েছিল চৌরি চৌরা ঘটনা। 1922 সালে হয়েছিল চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরা ঘটনাটা আবার কি না, উত্তরপ্রদেশের গোরখপুর বলে একটা জেলা আছে, গোরখপুর বলে জেলা আছে, যেটাই যোগী আদিত্যনাথ এমপি পদে দাঁড়াতো। সেই চৌরি চৌরা ঘটনা ইউপির গোরখপুর জেলায়, ইউপির গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা বলে যে থানাটা আছে, সেখানে উন্মত্ত জনতা 22 জন পুলিশকে থানা বন্ধ করে, 22 জন, কতজনকে? 22 জন মারা গেছিল, থানা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছিল, ঠিক আছে। তাই পুলিশদের, ওইখানকার পুলিশদের অত্যাচারের প্রতিবাদে, তো সেই ঘটনায় 22 জন পুলিশ মারা গেছিল সেই থানাটা জ্বালিয়ে দেওয়ার ফলে। তো সেই ঘটনায় ব্যথিত হয়ে গান্ধীজি কি করেছিল? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল। তাহলে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ ছিল চৌরি চৌরা ঘটনা। কত সালে হয়েছিল এটা? 1922 সালে। কতজন পুলিশ মারা গেছিল? 22 জন। কতজন? 1922 সাল, 22 জন, এরকম করে মনে রাখবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট, ইয়ং ইন্ডিয়া কে সম্পাদনা করতে? আমি আগেই বলেছি, মহাত্মা গান্ধী। চলো, নিম্নলিখিত কোন ঘটনাটি 1919 সালে ঘটেনি? রাওলাট আইন পাস, সেটা হয়েছিল, এটা কালা কানুন বলা হতো। কালা কানুন বলেছিল গান্ধীজি, কালা কানুন বলেছিল গান্ধীজি। কেন কালা কানুন বলেছিল? তার কারণ কি? কালা কানুন কেন বলেছিল? না, এই রাওলাট অ্যাক্টে বলা ছিল যে কাউকে সন্দেহের বসে, ভালো করে শুনবে, কাউকে যে কোনো সন্দেহের বসে কি করে নেওয়া যাবে? গ্রেপ্তার করে নেওয়া যাবে। তার বিরুদ্ধে প্রমাণ করার প্রথমে কোনো দরকার নেই, তাকে সন্দেহের বসে যে কোনো বিপ্লবীকে গ্রেপ্তার করে নেওয়া যাবে। এটাই ছিল কি? রাওলাট আইন। এই রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে যেই তো নেপালের দুজন তরুণ নেতাকে নেপাল বলছি, পাঞ্জাবের দুজন তরুণ নেতাকে গ্রেপ্তার করে নিয়েছিল 1919 সালে। এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদ করতে যেই
দুজন পাঞ্জাবের নেতাকে গ্রেফতার করেছিল ইংরেজরা। সেই দুজনের গ্রেফতারির প্রতিবাদে সেখানকার মানুষরা অমৃতসরে, নিরীহ মানুষরা খুব শান্তিপূর্ণভাবে 1919 সালে অমৃতসরে কি করা হয়েছিল, সমবেত হয়েছিল কি জানাতে, সেই দুজনের যে গ্রেফতারির প্রতিবাদ জানাতে। সেইটাকে, সেই মানুষদিকে বাগানটা বন্ধ করে নির্মমভাবে প্রায় 1300 রাউন্ডের মতো গুলি চালিয়েছিল জেনারেল ডায়ার। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা কত সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা? 13 এপ্রিল 1913, 13 এপ্রিল 1919। ঠিক আছে, মনে রাখবে এটা। তাহলে রাওলাট অ্যাক্ট 1919 সালে হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ 1919 সালে, মন্টেগু জেমসফোর্ড 1919 সালে, আর বঙ্গভঙ্গ তো 1905 সালে। তাহলে এটা 19 সালে ঘটেনি, এটাই অ্যান্সার হবে। 1905 সালে এটা ঘটেনি, এটাই অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট। নিম্নলিখিত কোনটি গান্ধীজি রচনা করেননি? যুগান্তর। যুগান্তর করতেন বোধহয় ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে, বাকি সবগুলোই করতেন। নেক্সট। ভারতের কোন রাজ্যে বারদৌলি সত্যাগ্রহ হয়? না গুজরাটে। কত সালে? 1928 সালে। কোন রাজ্যে বারদৌলি সত্যাগ্রহ হয়? 1928 সালে। এইটা নেতৃত্ব কে দেয়? এটা হচ্ছে বল্লভ ভাই প্যাটেল, সর্দার বল্লভ ভাই প্যাটেল। আমি বল্লভ ভাই প্যাটেল ইচ্ছা করে বলছি, তার কারণ 1928 সালে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেওয়ার পর বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করেছিল সেখানকার মহিলারা, বারদৌলির মহিলারা। বারদৌলির কারা? মহিলারা সর্দার উপাধিতে বল্লভ ভাই প্যাটেলকে ভূষিত করেছিল, বারদৌলির মহিলারা। কত সালে? 1928 সাল। তারপর থেকে তার নাম সর্দার বল্লভ ভাই প্যাটেল, ইউনিটি ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের লৌহ মানবও বলা হয়। নেক্সট। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দেন? আমি যে একটু আগে বললাম, বল্লভ ভাই প্যাটেল, সর্দার বল্লভ ভাই প্যাটেল। ওকে, নেক্সট। ব্রিটিশ ভারতে কোন বছরে মরলে মিন্টো সংস্কার গৃহীত হয়েছিল? আগের কোশ্চেন দেখো, 1909 সাল। কত সালে? 1909 সালে মরলে মিন্টো। 1919 সালে মন্টেগু জেমসফোর্ড। 1909 সালে মরলে মিন্টো, 1919 সালে মন্টেগু জেমসফোর্ড। নেক্সট। দ্বিতীয় গোলটেবিল বৈঠকটি 1931 সালে কোথায় আয়োজিত হয়েছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা হয়েছিল ইংল্যান্ডে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকটি 1931 সালে কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। অ্যাকচুয়ালি দ্বিতীয় বলে নয়, 1900, আমি আগেই বললাম 30, তিনটা গোলটেবিল বৈঠক হয়েছিল, 30, 31, 32, তিনটাই হয়েছিল লন্ডনে। তিনটাই হয়েছিল কোথায়? লন্ডনে বা ইংল্যান্ডে। ওকে, নেক্সট। বারদৌলিতে কখন কৃষক বিদ্রোহের সূচনা হয়? 1928 সালে, একটু আগে করলাম। বারদৌলিতে কখন কৃষক বিদ্রোহের সূচনা হয়? 1928 সালে। নেক্সট। 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী কোন শহর ছিল? না কলকাতা, সবাই জানো। 1911 সাল পর্যন্ত কোথায়? কলকাতা। তারপর কোথায়? কলকাতা টু দিল্লি। কার আমলে? লর্ড হার্ডিঞ্জ টু, লর্ড হার্ডিঞ্জ টু এর আমলে। কত সালে? 1911 সালে। 1911 সালে কে এসেছিল? রাজা পঞ্চম জর্জ, রাজা পঞ্চম জর্জ ওই 1911 সালেই ভারতে এসেছিল। নেক্সট। আফ্রিকাতে থাকার পর গান্ধীজি কত সালে প্রত্যাবর্তন করেছিল? আফ্রিকাতে থাকার পর গান্ধীজি কত সালে প্রত্যাবর্তন করেছিল? না 1915 সালে। কত সালে? 1915 সালে। আমি আরেকবার বলছি, গান্ধীজির জন্ম 1869, গান্ধীজির দক্ষিণ আফ্রিকা যাওয়া 1893, গান্ধীজি ফিরে আসেন 1915, গান্ধীজি শহীদ হন 1948 সালে। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখবেন। তো গান্ধীজি কত সালে ভারতে প্রত্যাবর্তন করেছেন? 1915 ও 9 জানুয়ারি 1915, 9 জানুয়ারি 1915। নেক্সট। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে বা মহামতি গোখলে। গোপালকৃষ্ণ গোখলের অপর নাম ছিল মহামতি গোখলে। তিনি কি বলতেন? হোয়াট বেঙ্গল থিংস টুডে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, মানে বাংলা যেটা আজ ভাবে, ইন্ডিয়া থিংস টুমোরো, ইন্ডিয়া থিংস টুমোরো। ঠিক আছে, নেক্সট। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HSRA, HSRA এটা কত সালে প্রতিষ্ঠা? HSRA, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটা আমি তোমাদেরকে টাস্ক দিলাম, তোমরা কমেন্ট বক্সে জানাও। দেখো একটু হিন্ট দিয়ে দিচ্ছি। HSRA, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের আগে এর নাম ছিল অ্যাকচুয়ালি HRA, এসটা যুক্ত হয়েছিল পরে। HSRA, তার আগে নাম ছিল HRA, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, তারপর হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এই সংগঠন কিসের সাথে যুক্ত ছিল? পরে এটা তোমরা পড়বে, কাকরির যেটা রেল ডাকাতি, কাকরির ষড়যন্ত্র বা কাকরি রেল ডাকাতি, তার সাথে যুক্ত ছিল HSRA। ঠিক আছে, কে কে ছিল দুজন প্রাইম সাসপেক্ট, প্রাইম অ্যাকিউজড কে কে ছিলেন? না বিপ্লবী আশফাকুল্লাহ খান এবং বিপ্লবী রামপ্রসাদ বিসমিল। ঠিক আছে, মনে থাকে। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HSRA এটা কবে প্রতিষ্ঠা হয়। ওকে, নেক্সট।
নিম্নের কোন বিপ্লবী মাস্টারদা হিসেবে পরিচিত ছিলেন? মাস্টারদা হিসেবে পরিচিত ছিলেন সূর্য সেন। কে ছিলেন? সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1930 সালে তিনি কি করেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ঠিক আছে, আশা করি ঠিক আছে। আচ্ছা, মাস্টারদা কিসের মাস্টার ছিলেন? না অঙ্কের, গণিত। কিসের? গণিতের মাস্টার ছিলেন। মনে রাখবো, সব সব মনে রাখবো, ঠিক আছে? সব আছে। এই যে রামপ্রসাদ বিসমিল আর আশফাকুল্লাহ খান, দুজনের নাম বললাম, ঠিক আছে? কাকরি রেল ডাকাতি। হ্যাঁ, বটুকোষের যুদ্ধ গিয়েছিলেন ভগৎ সিং এর সাথে, সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোম ফেলেছিলেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত, ঠিক আছে? মনে রাখবে, দুজনেই বিপ্লবী, বিখ্যাত। নেক্সট, সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় শান্তিপূর্ণ মিছিলে নিম্নের কোন ব্যক্তি আহত হয়ে মৃত্যুবরণ করেছিলেন? সাইমন কমিশন কত সালে তৈরি হয়? 1927 সালে। ভারতে কবে আসে? 1928 সালে। এই সাইমন কমিশনের কোন সদস্য ভারতীয় ছিল না? কোন সদস্য কি ছিল না? ভারতীয় ছিল না। এই জন্য ভারতীয়রা প্রতিবাদ করছিল, কারণ কোন সদস্যই ভারতীয় ছিল না, ঠিক আছে? তো সেইটার লাঠির আঘাত পায় প্রতিবাদ করতে যে লালা লাজপত রায়, এবং কিছু সময় পর মারাও যায়। কে? লালা লাজপত রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে লাল বাল পালের লালা লাজপত রায় মারা যান, ঠিক আছে, শহীদ হন 1928 সালে। নেক্সট, জর্জ পঞ্চম দ্বারা, এই যে বললাম পঞ্চম জর্জ, রাজা পঞ্চম জর্জ 1911 সালে এসেছিল। সেই রাজা পঞ্চম জর্জ দিল্লিতে 1911 সালে এসেছিল। ও আচ্ছা, উত্তরটাই বলে দিলাম 1911। যাই হোক, কোশ্চেনটা এবার বলি। জর্জ পঞ্চম দ্বারা দিল্লিকে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে কখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? 1911। 1911, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1911। তাহলে আমাদের 1911 পর্যন্ত কোথায় ছিল? 1911 পর্যন্ত ছিল কলকাতা। তারপরে রাজা পঞ্চম জর্জ এসে কোথায় করেন? দিল্লি। মেন কারণ ছিল, কারণ এই যে বাংলা বা কলকাতাতে চরম ব্রিটিশ বিরোধিতা, সেটা ঠেকাতে পারছিলেন না বলে রাজধানীটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে। নিম্নের কোন সালে মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? 1917। 1917। নেক্সট, ভারতের কোন নেতা সিআর ফর্মুলা, সিআর মানেই হচ্ছে চক্রবর্তী রাজাগোপাল ফর্মুলা, সিআর ফর্মুলা প্রদান করেছিলেন চক্রবর্তী রাজাগোপালচারী, চক্রবর্তী রাজাগোপালচারী। নেক্সট, তিনি ছিলেন ভারতের প্রথম, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালচারী। তারপরে প্রথম এবং শেষ, তারপরে ওই পদটাই তুলে দেওয়া হয়। নেক্সট, কে গান্ধীজিকে জাতির জনক আখ্যা দেন? সুভাষচন্দ্র বসু। ফাদার অফ নেশন কে বলেন? সুভাষচন্দ্র বসু। নেক্সট, 1911 সালে দিল্লি দরবারে দিল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন কে করেন? জর্জ পঞ্চম। জর্জ পঞ্চম। কে? জর্জ পঞ্চম। 1911 সালে এসেছিলেন জর্জ পঞ্চম, ইংল্যান্ডের রাজা জর্জ পঞ্চম। খোদাই খিদমতগার এর প্রতিষ্ঠাতা কে? না খান আব্দুল গফর খান। খোদাই খিদমতগারের প্রতিষ্ঠাতা খান আব্দুল গফর খান। এই খান আব্দুল গফর খানকে কি বলা হয়? সীমান্ত গান্ধী। কি বলা হয়? সীমান্ত গান্ধী। সীমান্ত গান্ধী বলা হয়, বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। তার আর একটা দল ছিল রেড শার্ট, লাল কুর্তা বাহিনী। লাল কুর্তা বাহিনী মানে তার যে বাহিনী, তার যে সদস্যরা, তার যে অনুগামীরা কি পরে থাকতো? লাল কুর্তা পরে থাকতো বলে লাল কুর্তা বাহিনী। খোদাই খিদমতগার, খোদাই খিদমতগার। নেক্সট, 1930 সালে মহাত্মা গান্ধী কোথা থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? কোথা থেকে শুরু করেছিলেন আইন অমান্য আন্দোলন? তার সাবরমতী আশ্রম থেকে। তার সাবরমতী আশ্রম থেকে। ওই যে লবণ সত্যাগ্রহ বললাম 1930 সালে 12 মার্চ থেকে শুরু হয়, সেটা সাবরমতী আশ্রম থেকে, ডান্ডি মার্চ। লবণ সত্যাগ্রহ কোন সালে শুরু হয়? আগেও বলেছি, আবার বলছি, 1930 সালে। লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়? না ডান্ডি মার্চ যেটা, সেটা শুরু হয় 1930 সালে। ডেট মনে রাখবে, 12 মার্চ টু 12 মার্চ টু 6 এপ্রিল। 12 মার্চ টু 6 এপ্রিল। নেক্সট, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30 জানুয়ারি 1948। 30 জানুয়ারি 1948। 30 জানুয়ারি 1948। ঠিক আছে, আজকে দেখো এই 50টা কোশ্চেনই করালাম। আচ্ছা, একটা জিনিস বলা হলো না, গান্ধীজি যেখানে সমাধি তাকে বলা হয়, গান্ধীজি যেখানে সমাধি সেটাকে বলা হয় রাজঘাট, দিল্লিতে অবস্থিত রাজঘাট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এই 50টা কোশ্চেনই ছিল, 50টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তোমরা নিজেরাও বুঝতে পারছো আমি একটা কোশ্চেন থেকে কত ডিপে যাচ্ছি, কত কি আরো কোশ্চেন করছি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের দরকার। তোমরা ভাবো না যে বেশি বলছে, বেশি না। এই কোশ্চেনগুলো এবং তার সাবঅর্ডিনেট আরো কোশ্চেন যেগুলো আমি বলছি, সেগুলো কিন্তু পরীক্ষায় বিগত বছরে এসছে এবং আগামী বছর একদম 100% আসবেই। তাই খুব ভালো করে ভিডিওটা পজ করবে, যে যে কোশ্চেনগুলো আমি বলছি সেগুলো লিখে নেবে, দিয়ে আবার ভালো করে শুনবে। ঠিক আছে, একবার পুরো ভিডিওটা শুনে নাও, তারপরে
লেখা শুরু করো, তাহলে দেখবে তোমাদের খুব ভালো করে রিভাইজ হচ্ছে। ঠিক আছে, আজকের মতো বাই বাই।